তারা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশ পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। কোনোদিন সেই জন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে, এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে, সেই জন্য তিনি কোনো রাজনীতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। বেগম খালেদা জিয়ার কান্না আর বিএনপির ভয়ঙ্কর ভবিষ্যৎ, আসছি সেই কথায় একটু পরে। তবে পর্দার আড়ালে কি চলছে? বিএনপি জিতবে নাকি জামাত? পিআর নাকি বর্তমান যে বিদ্যমান পদ্ধতি রয়েছে সেটা? এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে যাচ্ছেন ডক্টর ইউনূস, সাথে করে নিয়ে বিএনপি, জামাত এবং এনসিপির প্রতিনিধি নিয়ে, আসলে সেখানে কি হতে পারে? দেখেন, পিআর এবং বিদ্যমান পরিস্থিতি যে এই নির্বাচনের কাঠামো, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দুটো ভাগ কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এক পক্ষ পিআর নিয়ে ব্যস্ত, আর এক পক্ষ হচ্ছে বর্তমান বিদ্যমান যে পদ্ধতি আছে সেটা নিয়ে ব্যস্ত। এখন এখানে কে জিতবে সেটা সময় বলে দেবে। জামাত বা জামাতের সাথে যারা আছে তারা মাঠে নেমে গেছে, আর বিএনপি সেই একটা সাইডে একাট্টা হয়ে দাঁড়িয়ে আছে। আর এর মধ্যে আবার খবর আসছে যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যাচ্ছেন আমেরিকায়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসের হাতে এই মুহূর্তে ক্ষমতা আর নেই, কারণ তিনি দেশ চালাচ্ছেন না। তিনি একজন পুতুল হিসেবে বসে আছেন, আর অনেকে অনেকভাবে দেশ চালাচ্ছেন। কারণ দেখেন, দেশের ভেতরে এখনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে কিন্তু আওয়ামী লীগের দুজন ব্যক্তি বসে আছে, একজন রাষ্ট্রপতি, আরেকজন আপনারা বুঝতে পারছেন। তো এখন কথায় আসি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সে যেখানে জাতিসংঘে ভাষণ দিতে যাবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সফরে কেন নিয়ে যেতে হলো বিএনপির মহাসচিবকে, তারপরে বিএনপির এই তারেক রহমানের অ্যাডভাইজারকে, হুমায়ুন কবিরকে, তারপরে আবার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবং জামাত থেকে এনসিপি থেকে আখতার হোসেন। দেখেন, সামনে যা দেখা যায় পর্দার আড়ালে অনেক কিছুই হয়। আপনি পৃথিবীতে এখন দেখেন বিশেষ কিছু দেশ ছাড়া, যেমন আপনি উত্তর কোরিয়া দেখেন, এরপর চীন দেখেন, রাশিয়া দেখেন, বা ইরান দেখেন, এই দেশগুলো বাদে যেখানে আছে সবখানে কিন্তু আমেরিকার একটা প্রবল কর্তৃত্ব আছে। আমেরিকা যেটা চায় সেখানে কিছু না কিছু হয়। তো আমেরিকাতে গেছে অনেকে এরকম ভাবে বলতেছে যে সেখানে হয়তোবা সমঝোতার একটা আলোচনা হতে পারে, আর সেখানে মার্কিন নীতি নির্ধারকরা থাকবে। এখানে আলোচনা হতে পারে যে জামাত কি সেখান থেকে পিআর থেকে সরে আসবে, নাকি পিআর এর জন্যই জামাতকে মার্কিন যুক্তরাষ্ট্র বলবে, এবং বিএনপিকে কি সেই সমঝোতায় যেতে বলবে, নাকি বিএনপি যে পথে আছে সেই পথেই তাদেরকে রাখবে। আর এখন এদের ভেতরে দুটা ভাগ। এখন এনসিপি থেকে গেছে, কারণ এনসিপি হচ্ছে যে ছাত্রদের দ্বারা ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন, সেই তিনি বলছিলেন যে আমি ছাত্রদের দ্বারাই বসছি, ছাত্ররা আমার অভিভাবক হিসেবে বলছেন যে তারাই আমার নিয়োগকর্তা। এখন তাকে নিয়ে গেছে যে এনসিপি আসলে কোন দিকে যায়, হয়তো বা একটা সমঝোতা এনে, কারণ অন্যান্য যে দলগুলো আছে এর চাইতে হিসেব করে এনসিপিকে, এখন এনসিপিকে বলবে যে আমরা যে সমঝোতার জন্য বলছি সেই সমঝোতা তোমরাও মেনে নাও। এমনটা হতে পারে। সবটাই যে হবে পর্দার আড়ালে ঘটনা যে 100% রাইট এটাও না, তবে এরকম ধরনের পরিস্থিতি হতে পারে। সেটার রিয়াকশনটা দেখা যাবে জামাত যে পিআরের আন্দোলনে আছে সেটা দেখা যাবে যে ওইখান থেকে ঘুরে আসার পর, এবং বিএনপি যে একাট্টাভাবে দাঁড়িয়ে আছে বিদ্যমান পর্যায়ের উপর, সেই পর্যায়ে থাকবে কিনা তারা, সেই সারের জায়গাটায় চলে যাবে। সেটা আসবে আমেরিকার থেকে ফিরে আসার পর, হয়তো বা আমেরিকা কোনো না কিছু 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 তাদেরকে বলবে। আর এখন দেখেন বিএনপির অবস্থা, কেন তাদের অবস্থা খারাপ সেটা বিএনপির নেতাকর্মীরা বা যারা বিএনপির সাপোর্ট করে তাদের জন্য ভালো, আর জামাতের জন্য এটা আসলে এই বসন্ত মৌসুম যাকে বলা হয়। এর আগে জামাত এরকমভাবে কোনো সময় এরকমভাবে সুযোগ পায়নি, প্রকাশ্যে এমনভাবে কাজ করার সুযোগ পায়নি, বা ভালো কিছুই বলেন বা যাই বলেন না কেন তারা করার সুযোগ পায় নাই। তো জামাতের নীতিতে এগোচ্ছে, এই বিএনপির মতো এগোচ্ছে, মাঝখানে দেশের জনগণ একটা দুই দলের বা দুই সাইডের চাপাচাপিতে চিরাচাপটা হওয়ার অবস্থায় আছে। দেখেন, জামাত সহকারে অন্যান্য এনসিপি যারা আছে তারা বলছে জুলাই সনদের কথা বলছে, পিআর পদ্ধতির কথা বলছে, তারপরে সংবিধান
পরিবর্তনের কথা বলছে, এগুলো আবার বিএনপি চায় না। বিএনপির কথা হচ্ছে যে বর্তমান পদ্ধতি যেটা আছে সেটাতেই তারা থাকতে চায়, সেখানে তারা কমফোর্টেবল। সেটা অনেকে আবার বলছে যে এটা থাকলে তারা হাসিনার প্রো ভার্সন হতে পারবে, এটা অনেকের মত যারা বলে। তো এখন আসি যে আপনাদেরকে বলছিলাম, মনে আছে যে বেগম খালেদা জিয়ার কান্নাটা? সেদিন বেগম খালেদা জিয়া কান্নার সুরে বলছিলেন যে আমার ছেলে তারেক রহমান মুসলেখা দিয়েছিলেন তিনি সেখান থেকে, যে তারেক রহমান আর কখনো রাজনীতি করবেন না, এখনো রাজনীতি করবেন না। কোন সিচুয়েশনে খালেদা জিয়া এই কথাগুলো বলছেন? আজকে যারা বিএনপির চাঁদাবাজিতে ব্যস্ত, বড় বড় গলায় কথা বলে, এই উল্টা পাল্টা মন্তব্য করে, যারা ডুবিয়েছে ছাত্র দলকে ডাবিতে জাবিতে, যারা বলে সেই কথাটা তাদের মাথাতে নেই। বেগম খালেদা জিয়ার কান্না তাদের কাছে কোনো ম্যাটার না। দেখেন বেগম খালেদা জিয়া যে 4 বছর, সম্ভবত 3.5 বছর বা 4 বছর যে গৃহবন্দী ছিলেন, জেলখানায় ছিলেন, গৃহবন্দী ছিলেন, সে বিষয়টাও তাদের কাছে ম্যাটার না। কোন পরিস্থিতিতে বলছিলেন? দেখেন তারেক রহমানকে একেবারে মাইনাস বলতে পারে, জিয়াউর রহমানের যে পরিণতি হয়েছিল সেই পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছিল ওই সময়টাতে। আর এটা সম্পূর্ণ ডিসিশন ছিল ওপারের, আর এখান থেকে কাজ করেছিল কিছু বুঝতে পারছেন যে আপনারা কারা কাজ করছিল, সেখান থেকে বাহিনীর বা বিভিন্নভাবে কাজ করছিল, সেখান থেকে তাকে একবারে চিরতন মাইনাস করে দেওয়ার জন্য। সেই সময়টাতে বেগম খালেদা জিয়া কান্নার সুরে বলছিল যে আমার ছেলে আর কখনো রাজনীতি করবে না। সেটা স্পষ্ট ভিডিওতে আপনারা দেখছেন। সেই মুহূর্তে সন্তানকে বাঁচানোর জন্য বেগম খালেদা জিয়া, যে খালেদা জিয়া দেশের জন্য অনেক কিছু করেছেন, দেশের দেশপ্রেমিক ছিলেন, জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন, সেই খালেদা জিয়া এরকমভাবে কান্না সরে কথাগুলো বলছিলেন। কেন বলছি? আজকের এই বিএনপি নেতাদের জন্য। আজকের এই বিএনপি নেতারা আওয়ামী লীগ যখন জামাতের মতো আছে, এখন জামাত কেন আওয়ামী লীগের মিছিল বাধা দেয় না? তারা বলতেছে যে জাকসুতে নাকি আওয়ামী লীগের ভোট নিয়ে, ছাত্রলীগের ভোট নিয়ে নাকি তারা নির্বাচিত হয়ে গেছে, এই জন্যে জামাতের সাথে নাকি আতাত হয়ে গেছে। অথচ জামাতের বড় বড় নেতাদেরকে এই আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গু বানিয়ে দিয়েছে, তারা নাকি আতাত করে ফেলছে। এখন তারা কোনভাবে কি হয়েছে সেটা বিষয় না। এখন বিএনপি বলতেছে কি যে আমরাও এই আওয়ামী লীগের কোনো কিছুতে বাধা দেব না, মিছিলে বাধা দেব না। দেখেন কেন বলছি যে বিএনপির সামনে ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ রয়েছে, বাধা দেবে না। এতে করে আস্তে আস্তে যখন এখন দেখছেন 2-4টা মিছিল হচ্ছে, আস্তে আস্তে দেখবেন 4-5টা, তারপরে আস্তে আস্তে দেখবেন সারা বাংলাদেশ থেকে উঠে আসছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগকে বাধা দেওয়ার জন্য কেউ নেই এই মুহূর্তে। আপনি যাই বলেন না কেন, আওয়ামী লীগকে প্রশাসনের সাথে পাশাপাশি দাবিয়ে রাখার জন্য জামাত এবং বিএনপির বিকল্প কেউ নেই। কারণ তাদেরকে আটকাতে হলে, বিভিন্নখানে প্রতিহত করতে গেলে এই বিএনপি এবং জামাতকে লাগবেই। এখন বিএনপির কিছু কিছু নেতা বলতেছে যে আমরা আর আওয়ামী লীগকে আটকাবো না, আমরা আওয়ামী লীগকে বাধা দেবো না, তারা তাদের মতো মিছিল করুক। কেন? তারা জামাত হয়ে গেছে, জামাত আতাত করে ফেলছে। দেখেন আওয়ামী লীগের এই বিভৎসতা হয়তোবা বেগম খালেদা জিয়া জানে, আওয়ামী লীগের বিভৎসতা তারেক রহমান জানে, যে তারেক রহমান 17 বছর ধরে দেশের ভেতরে আসতে পারছেন না। আওয়ামী লীগের বিভৎসতা জানে লুৎফুজ্জামান বাবর, আওয়ামী লীগের বিভৎসতা জানে ইলিয়াস আলীর পরিবার, যে ইলিয়াস আলীকে গুম করে নিখোঁজ করে ফেলা হয়েছে, এরা জানে। এখনকার যে নেতারা এই বিগত 17 বছর আরাম আয়েশে থেকেছে বা আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, তারা সেটা জানবে না। এখন আওয়ামী লীগ যদি ফিরে, তাহলে বিগত 15 বছর যেরকম ছিল এর চাইতে একেবারে 100% বেশি, শতগুণ বেশি ভয়ঙ্কর হিসেবে ফিরবে। তখন সেখানে আপনি জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, বা যাই বলেন না কেন, সবাই সেটার ভুক্তভোগী হতে হবে। তখন কেউ সেখান থেকে বাঁচার মতো পরিস্থিতি পাবেন না। আজকে বিভাজনের রাজনীতি করতেছেন না, যে যার মতো, কেউ এককভাবে 200, ওই যে আওয়ামী লীগের মতো 200, 250, 290 সিট নিয়ে ক্ষমতায় যাবেন, প্রতিপক্ষ যাতে কেউ না থাকে তাদেরকে আটকানোর জন্য এই সিস্টেম। আবার আরেকজন আরেকভাবে সুবিধা নিয়ে যেতে চাইবেন। এটার জন্য যদি কোনোভাবে আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে হয়তোবা যারা সুবিধাবাদী তারা এরপরেও সুবিধাবাদী থাকবে, কিন্তু আপামর বিএনপি বলেন, জামাত বলেন, তাদের যারা বিগত সময়ে যারা নির্যাতিত হয়েছে তারাই নির্যাতিত হবে। একেবারে হাইকমান্ড থেকে একেবারে ওয়ার্ড পর্যন্ত যারা, এমনকি সমর্থক যারা আছে, তাদেরকেও এই ভুক্তভোগীটা হতে হবে।
তো এখন আমেরিকার বিষয়, আমেরিকা দেখেছে সেখানে সমঝোতা হবে নাকি অন্য কিছু হবে, আলোচনাটা কোন দিকে যাচ্ছে সেটা হয়তোবা কয়েকদিনের ভেতরে হয়তোবা কোনো একটা নতুন বার্তা আসতে পারে। আর না হলে কে জিতবে, পিয়ার বনাম বিদ্যমান পরিস্থিতি, সেটার দিকেও চোখ রাখতে হবে। যাই হোক, আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।